দ্বিতীয় বিয়ে পর্ব ৩। রাত্রি বাজে 10টা। রুহি এখনও ঘুমিয়ে। রায়ান নিজের ডাক্তারির সাথে সাথে বাবার অফিসের দিকটাও সামলায়। কিছু সময় আগেই সেন বাড়ি থেকে ফিরেছে। ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছে। লীনা দেবী আসেন দরজার বাইরে থেকে নক করে। রায়ান কাজ করতে করতেই বলে, মা, কতবার বলেছি আমার ঘরে তুমি এলে নক করার দরকার নেই। লীনা দেবী মৃদু হাসেন, হাতে খাবারের প্লেট। তুই এসেই কাজে বসে গেছিস বাবা, একটু তো রেস্ট কর। না মা, রেস্ট করা বেশি শরীরের জন্য ভালো নয়। আমি কাজ করেই শান্তি পাই। কথাটা বলে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে। হাতে খাবারের প্লেট নিয়ে এসেছে। খাবারের পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে তার বিড়াল ছানার খাবার। লীনা দেবী নাতনিকে দেখে নিয়ে বলে, রুহি তো ঘুমায়, মেয়েটা এখনও ওঠেনি। মা, রেখে দাও প্লেট, উঠলে খাইয়ে দেব। কথাটা বলে প্লেটটা টেবিলের উপর রাখতেই রুহি কেঁদে ওঠে। রায়ান মেয়ের কান্না দেখে ল্যাপটপ নিজের থেকে সরিয়ে রেখে মেয়ের কাছে যায়। এই তো মাম্মা, পাপা আছি তো, কান্না করে না সোনা মা আমার। রুহি চোখ পিটপিট করে চায়। আশেপাশে নজর বুলিয়ে ছলছল চোখে বলে, সিনেরা, সিনেরা। রায়ান হেসে রুহির খেলনা রাখার ছোট আলমিরা থেকে একটা পুতুল বার করে দেয়, যেই পুতুলকে রুহি সিনেরা বলে। এই নাও পাখি, তোমার সিনেরা ডল। রুহি পুতুলটা ভালো করে দেখে, নিয়ে ছুঁড়ে ফেলে নিচে। এটা না, এটা না। লীনা দেবী ভাবে হয়তো স্বপ্ন দেখেছি রুহি, তাই বলে রায়ান রুহি হয়তো কোনো স্বপ্ন দেখেছে, তাই অমন করছে। তুই সর, আমি দেখছি। লীনা দেবী নাতনির কাছে যেতেই রুহি ঝাঁপিয়ে পড়ে। থাম। কি হয়েছে আমার পরীটার, কান্না করে কেন? ওই যে সিনেরা, সুন্দর। কোথায় দেখেছো তুমি সিনেরা? ওতানে। রায়ান, আমার মনে হয় নিলয়দের বাড়িতে কিছু দেখেছে, ও ওইটাই বলছে। হয়তো। আচ্ছা রুহি সোনা, চলো খাবে চলো। জানো তোমার পিপিন কত কত চকলেট এনেছে, সিনেরা ডলও এনেছে। ভুলিয়ে ভালিয়ে রুহিকে লীনা দেবী নিয়ে যায় রিম্পার ঘরে। যেতে যেতে ছেলেকে বলেন, চিন্তা করিস না, খেতে আয়, রুহিকে রিম্পা খাইয়ে দিবে। রায়ান, যাচ্ছি বলে। দাশগুপ্ত পরিবারের সদস্য সংখ্যা অনেক। এখনও এই বাড়ির মেন কর্তা এবং কর্ত্রী বেঁচে আছেন, মানে মানিকবাবুর বাবা মধুসূদন বাবু এবং তার স্ত্রী সন্ধ্যা দেবী, তাদের বড় ছেলে মানিক দাশগুপ্ত এবং মেজ ছেলে মলয় দাশগুপ্ত এবং ছোট ছেলে মিঠুন দাশগুপ্ত এবং 3 ভাইয়ের 1 বোন মামনি দাশগুপ্ত। বড় ছেলে মানিকবাবুর 1 ছেলে 1 মেয়ে, রায়ান আর রিম্পা। মানিকবাবুর মেজ ভাই মলয়বাবুর 2 মেয়ে, মাম্পু আর মিতু, আর ছোট ভাইয়ের 2 ছেলে, রকি, বান্টি। 3 ভাইয়ের যেমন খুব মিল, তেমন এই বাড়ির 3 বউয়েরও খুব মিল। 3 যা কেউ কেউ বলবে না, হুট করে দেখে 3 বোনেই বলবে সবাই। দাশগুপ্ত বাড়ির বড় বউ লীনা দেবী, মেজ বউ সুরমা দেবী এবং ছোট বউ শম্পা দেবী। 3 জায়ের খুবই মিল, তাই তো আজও সংসারে একই হাঁড়ি বসে। হাঁড়ি এখনও আলাদা হয়নি, এখনও সবাই সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার একসাথেই খায়। মধুসূদনবাবু জিজ্ঞেস করেন, আজ সব ঠিক মতন হলো তো? মানিকবাবু উত্তরে বলেন, হ্যাঁ বাবা। মলয়বাবু বলে, কাল থেকে সবাই আসতে শুরু করবে, বাড়িটা আবার ভরে উঠবে। শম্পা দেবী বলেন শাশুড়ি মাকে উদ্দেশ্য করে, মা, আমরা 3 বউ কিন্তু আগামীকাল সকালে একটু শপিং যাব। এই তো কিনে নিয়ে আসলে কত কি, আবার কেন? লীনা দেবী বলেন, মা, বাড়িতে অনুষ্ঠান অনেক সময় পর, তাই ছোটোর ইচ্ছা একটু পার্লার যাবে, তাই আর কি। ও এই কথা, হ্যাঁ যাও যাও, সন্ধ্যা থেকে তো বাড়ি মেহমান সবে চলে আসবে। শাশুড়ির কথা শুনে 3 জাই খুশি। তাদের কথার মাঝেই রায়ান নামে সিঁড়ি দিয়ে এসেই আগে জিজ্ঞেস করে, মা, রুহি খেয়েছে? হ্যাঁ, রিম্পার কাছে খেলো তো, এখন খেলছে হয়তো। রায়ান চেয়ার টেনে বসলো। সন্ধ্যা দেবী বড় নাতিকে দেখে একটা দীর্ঘশ্বাস নিল। রায়ান যে তার খুব আদরের। মাঝে মাঝে এই ছেলের জন্য খুব কষ্ট হয়, তবুও মুখে প্রকাশ করে না। ধরে আশা গলা খানিক পরিষ্কার করে বলে, বড় নাতি, কাজকাম কেমন চলে? রায়ান মৃদু হেসে বলে, খুব বিজি শিডিউল ঠাম্মা। তাই বললে হবে নাকি? বোনের বিয়ে, ছুটি তো নিতেই হবে, বাড়িতে কত কাজ বাজ। রায়ান খেতে খেতেই বলে, 3 দিন ছুটি নিয়েছি হাসপাতাল থেকে, তবে এমার্জেন্সি পেশেন্ট এলে যেতে হবে, আর অফিস তো বন্ধ থাকবে, সেটা নিয়ে চাপ নেই।
এটা ওটা কথার মাঝেই খাওয়া শেষ করে সবাই। রায়ানও খাওয়া শেষ করে ঘরে যাওয়ার সময় মাকে বলে, মা, 1 কাপ কফি দিয়ে যেও। তারপর সোজা যায় বোনের ঘরে। সেখানে পাখির কিচিরমিচির হচ্ছে। রিম্পার ঘরে হাট বসেছে এক প্রকার। বাড়ির সব ছানাগুলোই এখানে। রায়ান বোনের ঘরে ঢুকেই বলে, আসো চড়ুই, ঘুমোতে হবে তো। রুহি পাপার দিকে তাকিয়ে বলে, পাপা চুবু না, এটা নেই তো তাতি। রায়ান ভাবুক চোখে চেয়ে বলে, পাপার খুব মাথা ব্যথা করছে, তাহলে আমি একাই যাই শুয়ে পড়ি। রায়ান কথাটা শেষ করতেই রুহি পুতুল ছুঁড়ে ফেলে এক লাফে পাপার কোলে। তোমার কত? রায়ান হেসে বলে, এখন আর নেই। কথাটা বলে নিজের ভাই বোনগুলোর দিকে তাকিয়ে বলে, রাত হয়েছে, সব ঘুমোতে যা। এত গল্প কিসের? সব কটা বাদর তৈরি হচ্ছে। নিজের কথা শেষ করেই আর 1 মিনিটও দাঁড়ায় না, এই ঘর থেকে চলে যায়। রিম্পা সহ সব কটাই বকা খেয়ে চুপ, যে যার ঘরে হাঁটা দেয়। রায়ানকে খুব ভয় পায় কি না। ওদিকে নিশির মাথা যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। অবেলায় খেয়ে রাতে আর কিছুই খেতে চায়নি। প্রমীলা দেবী মেয়েকে গরম দুধ খাইয়ে ওষুধ খাইয়ে গেছেন। সেও আজ খুব টায়ার্ড, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন। গোটা বাড়ি নিস্তব্ধ। অমন সময় মণিদেবী আসেন হাতে তেলের বাটি নিয়ে। নিশি তাকায়, কিছু বলে না। মাথা ব্যথায় অসহ্য লাগছে সব। মণিদেবী দরজা ভেজিয়ে কাছে আসে। নিশির পাশে বসতে বসতে বলে, আয় তো দেখি একটু তেল দিয়ে দেই। নিশি কোনো কথা বলে না, চুপ করে বসে মণিদেবীর পায়ের কাছে। আর মণিদেবী বিছানায় বসেন, সুন্দর করে মাথায় বিলি কেটে কেটে তেল দিয়ে দেয়, মাথাটাও মালিশ করে দেয়। আহ, কি শান্তি! বেশ কিছু সময় মণিদেবীর কোলে মাথা রেখে শুয়ে থাকে। ওর দেখি, যা এবার শুয়ে পড়, আমিও যাই। নিশি আবেগ নিয়ে বলে, মণিমা, তুমি কি করে এত বোঝো গো আমার এই কষ্টগুলো? মাথা ব্যথায় কিছু ভালো লাগছিল না, অসহ্য লাগছিল। মণিদেবী মৃদু হেসে বলে, বুঝবো না? রাতে যে কিছুই খেলি না। তোর মা আর পারছে না, আজ বোধ হয় তৃপ্তির সহিত ঘুমাবে। মেয়ে বাড়ি আসার খুশিতে সে যাওয়ার আগে তো তোকে দেখতে বলে গেছে। আমি বুঝি তোর মাথা ব্যথা করছে যে। নিশি ছলছল চোখে বলে, কি ভুলটাই না করেছিলাম আমি মণিমা। আমি চাইলেও সব কিছু শুধরাতে পারবো না। মণিদেবী বলেন, পুরনো কথা তুলিস না, সবটাই আমাদের ভাগ্য। যা লেখা আছে তাই হয়। শুন, বাড়িতে কাল থেকে সব আসতে শুরু করবে। তোর মামাবাড়ির লোকজন, তোর বাবার দুঃসম্পর্কের আত্মীয়, সব আসবে। নানান লোকে নানান কথা বলবে, সেসব গায়ে মাখবি না। তোর একমাত্র দাদার বিয়ে, তুই আনন্দ করবি নিশু। এইসব নিয়ে আর পড়ে থাকলে কি হবে? জানো মণিমা, বউয়ের বিয়ের দিনেই অতনুর বিয়ে। আবার নিশি, বলেছি না সব ভুলে যাও। যার কাছে তোমার মূল্য নেই তার কথা ভেবে কেন মন খারাপ করতে হবে? মণিমা, তার মুখের উপর সব ছুঁড়ে ফেলে দিয়েছি। মুখে বলেছি আর ভাববো না ওই শয়তানটার কথা, তবুও মনে পড়ে যাচ্ছে। আচ্ছা মণিমা, তুমি কি ভুলতে পেরেছো তোমার অতীত? মণিদেবী ভাবেন মনে মনে, অতীত কি আর ভোলা যায়? তবুও নিশিকে সান্ত্বনা দিয়ে বলে, যেই মানুষ আমার মনের খবর রাখেনি, যার কাছে আমার শরীরের মূল্য আমার মনের থেকেও বেশি, তাকে মনে করার কোনো ইচ্ছেই নেই। নিশি চেয়ে দেখে মণিদেবীর মুখটা। আসলেই কি তাই? সবটা ভোলা সহজ? পাপা, পাখি, পাপা ওই সিনেরা খুব সুন্দর, খুব ভালোবাসে। রায়ান এবার শিওর হয় ওটা কোনো পুতুল না, কোনো মানুষ। কিন্তু কে সে? রায়ান কফি খেয়ে অফিসের কিছু কাজ শেষ করে মেয়েকে ব্রাশ করিয়ে নিজেও ব্রাশ করে। মেয়েকে নাইট ড্রেস পরিয়ে লাইট অফ করে। মেয়েকে জড়িয়ে এটা ওটা বলতে বলতে ঘুমের দেশে পাড়ি দেয়। ওদিকে বিয়ে তোড়জোড়ে বিজি অতনু। বউ যে চলে গেছে কোনো চিন্তাই নেই, নতুন বউ আনার তাড়নায় পাগল প্রায়। নিশির সাথে মন্দিরে বিয়ে করলেও এইবারের বিয়েটা ধুমধাম করেই করছে। এই অতনু বাবা, আজকের খাবারটা হোটেল থেকেই নিয়ে আয়। কেন মা? কেন আবার? শরীরটা ভালো না, রান্নাবান্না করতে পারিনি। তুমি না হয় পারোনি। নিশি কি করছিল? ও কেন করেনি? কোথায় ও? নিশি, এই নিশি, তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো? অতনুর কথা শেষ করতেই মিনু হেসে ফেলে উচ্চস্বরে। অতনু ভুরু কুঁচকে চাইতেই অতনুর বোন বলে, ফ্রি এর কাজের বউ চলে গেছে যে, সে কথা কি ভুলে গেলি?
অতনুর মস্তিষ্কে আসে, হ্যাঁ তাই তো, নিশি তো চলে গেছে। আহা আফসোস, আজও তুই কাজের জন্যই বৌদিকে মনে করলি। চুপ করবি তুই? সে চলে গেছে, তার কথা টেনে আনিস কেন? আজ বাদ কাল নতুন বউ আসবে। হ্যাঁ মা, সেই দিন দেখার জন্যই তো আছি। মা, তোমার মেয়েকে বলে দিও এত বড় বড় কথা না বলতে। নিজে কি করে সারাদিন? একটু রান্না করলে কি হয়, বসে বসে ভাইয়ের অন্ন ধ্বংস করছে। করেছি তো খিচুড়ি নিজের জন্য, আয় খেয়ে নে। তবে হ্যাঁ, তোর টাকায় চলি না, নিজের বাপের পেনশনের টাকায় চলি। অতনুর ফোন আসায় আর কিছু বলে না, চলে যায় কথা বলতে বলতে। সূর্য এই মেয়েকে বাড়িতে ঢুকতে দিয়েছে। ছি ছি ছি, এত বড় একটা মানুষ যাকে সবাই এত সম্মান করে, সেই মানুষটাকে কিভাবে নিচে নামিয়ে এক মুহূর্তে বাড়ি ছেড়ে চলে গেছে। একবারও ওর জন্যও ভাবিনি সেসব। দিদি থাক না এসব পুরনো কথা, ধরে লাভ কি? কে বলিস তুই এইসব? সেদিন সূর্য কিভাবে ওই মানুষগুলোর কাছে ক্ষমা চেয়েছে, তার গর্বের মাথা এক নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। ওকে নিয়ে আবার আদিক্ষেতা কেন করছিস? এখন না আবার ওকে দেখে নিলয়ের বিয়েটা ওই বাড়ি থেকে ভেঙে দেয়, ওরা যদি আর এই মেয়ের বাড়িতে দিতে রাজি না হয়। দিদি এইসব বিষয় বন্ধ করো না, যা হয়ে গেছে হয়ে গেছে, সেসব ভেবে লাভ নেই। তা ওর বর কই? সে আসেনি? না আসেনি, ও একাই এসেছে। তা সিঁদুর শাখা কই? ছাড়াছাড়ি হয়ে গেছে, ওইখানে আর নয়, ওরা মানুষ ভালো না। কিছু সময় আগেই বাড়িতে মেহমান আসতে শুরু করেছে। প্রমীলা দেবীর বাপের বাড়ির সব এসে পৌঁছেছে। তাদের জন্য নিশি ঠান্ডা শরবত করে এনেছিল, তাই দিচ্ছিল। এমন সময় প্রমীলা দেবীর দিদি এমন বলে ওঠে। নিশি কিছু বলতে পারে না। প্রমীলা দেবী চোখের ইশারায় যেতে বলে। রান্নাঘরে এসে চোখ বুজে দাঁড়িয়েছিল নিশি। প্রমীলা দেবী আসেন, মেয়েকে পিছন থেকে আগলে ধরে বলে, মন খারাপ করিস না মা। নিশি হেসে বলে, এটা প্রাপ্য ছিল আমার। বড় মাসিমণি কতটা স্নেহ করত আমায়, খারাপ লাগাটা স্বাভাবিক। আমি কিছু মনে করিনি মা, তোমরা থাকো, আমি ঘরে যাচ্ছি। এই নিশু, ঘরে না, এখন আপাতত ব্যাগ গোছা সব, আমরা লজে যাব। লজে কেন? ওহো, তোকে তো বলিনি। গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে সবটাই দাশগুপ্ত বাড়ি আর সেন বাড়ির সব একসাথেই হবে। বিয়ের পর রিসেপশনের অনুষ্ঠানটা আমাদের বাড়ি হবে। ও আচ্ছা, কিন্তু মা শোনো, তোমরা যাও, আমি যাব না। এমনিতেই এত মানুষজন, আমার ভালো লাগছে না। তার উপর ওই বাড়ির মানুষের সামনে আমি যেতে চাই না। প্রমীলা দেবী হাজার বলেও নিশি যেতে রাজি নয়। রাতের খাবার দুই বাড়ির মানুষজন একসাথেই করবে, সেই অনুসারে সেন বাড়িতে আসা অতিথিসহ সব রওনা হয় লজে। নিশি জানতো বিয়ে আগামীকাল, কিন্তু তা নয়। মেহেন্দি শুরু আগামীকাল থেকে, সব শেষে বিয়ে। হাজার বলেও নিশি যেতে কিছুতেই রাজি নয়, কিন্তু অতিথিদের নিয়ে লজে যেতেই হয়। প্রমীলা দেবীকে, যদিও মণিমা আছে এই বাড়িতে, মূলত নিশির জন্যই আছেন। মণিমা রান্নাঘরের কাজে ব্যস্ত, সব মোছামুছি করছে। এমন সময় বাড়ির মেন গেটে নক হয়। দরজা খুলতেই নিলয়কে দেখেন। মণিমা, নিশু কোথায়? ঘরেই আছে। নিলয় আর কোনো কথা না বলে সোজা উপরে যায়। নিশির ঘরের দরজায় নক করে। ভিতর থেকে দরজা খুলতে হয়। নিলয় ঢোকে ঘরে। অন্ধকার ঘর, হাতড়ে লাইট জ্বালিয়ে নেয়। নজর যায় সামনের মাথা নিচু করে টেবিলে বসে থাকা মেয়েটির দিকে। চ তুই। নিশি মাথা তুলে তাকায়। নিলয় দেখে চোখ মুখ ফুলে গেছে, হয়তো মেয়েটা কেঁদেছে খুব। নিলয় বোনের এমন চোখ মুখ দেখে বুঝতে পারে। নিলয় পাশে গিয়ে বসে বোনের, আমার পুতুলটা যদি আমার বিয়েতে না যায় তবে কি আমার ভালো লাগবে? চল না বোন। ব্রো, আমি যদি যাই তোর বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। ওরা যদি না দিতে চায় তাদের মেয়ের হাত। আমার জন্যই তো একটা সময় ওই বাড়ির ছেলের মান সম্মান নষ্ট হয়েছিল। কিচ্ছু নষ্ট হয়নি। ওই বিয়ের ডেটে বিয়ে হয়েছিল রায়ানের, আর সেই মেয়ের বাবাই খুঁজে এনেছিল। তুই যা ভাবছিস তেমন কিছুই হবে না। আর তাছাড়া ওই বাড়ির মানুষ এমন না, তারা খুব ভালো, বিশ্বাস কর। না ব্রো, আমি যাব না। বাবাও সেটা পছন্দ করবে না। সেদিনও বাবা বলেছিল আমি যেন নিচে না যাই। আজ হয়তো ওখানে সবাই থাকবে ওই বাড়ির।
তুই বাবাকে এই চিনলি? বাবা নিজেই বলেছে তোকে নিয়ে যেতে। বাবা ওই বাড়ির মানুষের সাথে কথা বলবে। তুই চ বোন। নিশি আর না করে থাকতে পারল না। প্রমীলা দেবীর গোছানো ব্যাগ নিশির দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে এটা তোর। মণিমা, এটা কি? তোর ব্যাগ। তোর মা এই সব কিনেছিলেন, আমায় দিয়ে গেছে আমি যেন তোর হাতে দেই। তিনজনেই বেরিয়ে যায় লজের উদ্দেশ্যে। মধুসূদন বাবুর কাছে ফোন করে সূর্যবাবু। সবটাই বলে। মধুসূদন বাবুও নাকচ করেনি। যা হয়েছে তাই হওয়ারই ছিল, তাই আর এই সব নিয়ে এখন পড়ে থেকে লাভ নেই। মধুসূদন বাবুও বলেছেন নিশির জন্য বিয়ের সব অনুষ্ঠানেই উপস্থিত থাকে, তাদের কোনো সমস্যা নেই। মধুসূদন বাবু নিজের ছেলে এবং ছেলে বউদের কথা খুলে বলেন। প্রথম প্রথম বাড়ির বউরা এটা ওটা বললেও নিজ শাশুড়ির যুক্তির কাছে হার মেনে কোনো সাড়া দেয়নি। তারাও জানিয়েছিলেন তাদের কোনো সমস্যা নেই, বাড়ির কর্তাদের কাজেই শেষ। সেই লজে অনুষ্ঠান হলেও কাজের প্রেশার কম না। এইদিকে লীনা দেবী সমানে ছেলেকে ফোন করে চলেছে। সব আত্মীয় স্বজন এসে গেলেও তার ছেলেরই এখনো আসার নাম নেই। রুহি পাপা পাপা করে যাচ্ছে সমানে। লীনা দেবীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে রায়ান ফোন তোলে। কোথায় তুই? মেয়েটা পাপা পাপা করে চলেছে। এই একটা অপারেশন শেষ করে কেবিনে এলাম মা, খুব টায়ার্ড আমি, আজকে যাব না, তুমি বরঞ্চ রুহিকে পাঠিয়ে দিও। লীনা দেবীর মায়া হয় ছেলের জন্য। ছেলেটা সেই সকালে গেছে, তারপর থেকে বিজিই ছিল। আচ্ছা, তোর খাবার আর তোর মেয়ে দুটোই পাঠিয়ে দেব বান্টিকে দিয়ে। তুই আগে বাড়ি আয়, ফ্রেশ হয়ে নে, তারপর আমায় কল দিস। ধন্যবাদ মা এতটা বোঝার জন্য, পাগল ছেলে আমার। আচ্ছা রাখি এখন, বুঝলি কাজ আছে আমার। আচ্ছা মা, রুহিকে দেখে দেখে রেখো একটু। হ্যাঁ রে হ্যাঁ, সেই নিয়ে চিন্তা নেই। রুহি তো খুব এক্সাইটেড, আনন্দ আর যেন ধরে না। বাড়ি ভর্তি মানুষজন যে আসছে, সেই রুহিকে আদর করছে, মেয়েটাকে খুব ভালোবাসার কাঙাল। রায়ান হাসে শুধু। নিলয়ও নিশিকে নিয়ে আসে। প্রথমেই নিলয় নিজের হবু বউয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। রিম্পাও হাসি মুখে পরিচয় করে। নিশি মনেই হয় না যে এটা প্রথম সাক্ষাৎ। দাশগুপ্ত বাড়ির মেয়ে বউদের সাথে মোটামুটি পরিচয় করিয়ে দেয় নিলয়। নিশির হেজিটেট লাগলেও ওই বাড়ির মানুষ সেই সব কিছুই বুঝতে দেয় না। তারা যেন সাদরে গ্রহণ করে সবটা। নিশির মনেও আর কোনো খারাপ লাগা থাকে না। যদিও একটা কথা খুব ঘোরে যে সবার সাথেই পরিচয় হলেও ডাক্তারবাবুর বউয়ের সাথে দেখা হয় না। নিশি মনে মনে ভাবে হয়তো সে পরিচয় করতে চায় না। এসব ভাবনার মাঝে একটা স্বর শুনতে পারা যায়, সিনেরা সিনেরা, থাম সিনেরা, ছালো। লীনা দেবী অবাক হয় বটে। রুহির কথা শুনে রুহির দৃষ্টি অনুসরণ করে চাইতেই দেখা মেলে সামনে আগত মেয়েটির। নিলয় পরিচয় করিয়ে দিতেই নিশিও কথা বলে। নিশি নিজের জেদের জন্য এই মানুষগুলোর সাথে কথা তো দূর, মুখও ঠিক মতো দেখেনি আগে। আজ ভালো করে পরিচয় হয়। লীনা দেবী কিছু বলবে তার আগে রুহি সিনেরা সিনেরা বলে ঝাঁপিয়ে যায় এক প্রকার নিশির কোলে। নিশি কিছু বলবে তার আগেই লীনা দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করে, ও কি কাল তোমার সাথেই বলেছিল? তোমার সাথে ওর কালকে দেখা হয়েছিল? নিশি মাথা নাড়ে। কোথায় ছিলে তুমি? আমরা তো দেখিনি তোমাকে। আসলে আন্টি আমি ঘরে ছিলাম, মণিমা ওকে নিয়ে গিয়েছিল উপরে, তখন দেখা হয়েছিল আমার সাথে। তার জন্যই বলি বাড়িতে আসার পর থেকে কাল রাতে খুব কেঁদেছে সিনেরা সিনেরা করে, আমরা বুঝতে পারিনি যে তোমার কথাই বলেছিল। নিশিও একটু অবাক হয় বটে। রোহিত ও নিশির গলা জড়িয়ে ধরে আছে মুখ বলে, আমার সিনেরা সুন্দর। নিশির জন্য বরাদ্দকৃত রুমটিও আসে নিশি, সাথে রুহিও। নিশিকে ছাড়তে নারাজ রুহি। ওইদিকে রায়ানের মাকে কল দেয় যে সে বাড়ি পৌঁছে গেছে, রুহিকে যেন পাঠিয়ে দেয়। কিন্তু কথায় কি? রুহি যেতে নারাজ, কারো কথাই শোনে না। একটাই কথা, সিনেরার সাথে থাকবো। নিশি নিজেও বোঝে না রুহির মাই বা কোথায়। সবাই আসছে কিন্তু কেউ পারছে না নিয়ে যেতে। তাহলে রুহির মা কেন আসছে না? মনের মধ্যে প্রশ্নটা থাকলেও করতে পারে না মুখে। এদিকে রায়ানের ক্লান্ত শরীর আর অস্থির মন মেয়েকে না আসতে দেখে আরও যেন উতলা হয়ে উঠেছে। লীনা দেবীও ফোন তুলছে না, তাই নিজেই ফ্রেশ হয়ে বেরিয়ে যায়।
বেশি সময় লাগে না, তাড়াতাড়ি পৌঁছেও যায়। গাড়ি পার্ক করে ভিতরে যেতেই শম্পা দেবীর সাথে দেখা হয়। কাকিমণি, রুহি কোথায়? সে যে তার সিনেরার কাছে। রায়ানের ভুরু কুঁচকে যায়। সিনেরা? কে সিনেরা? তুই উপরে যা, 302 নম্বর রুমটায় রুহি আছে। রায়ান আর কোনো জিজ্ঞাসা করে না, সোজা হাঁটা দেয়। 302 নম্বর রুমের সামনে দাঁড়াতেই নিজের মা এবং মেয়ের আওয়াজ পায়। রায়ান দরজায় টোকা দিয়ে ঘরে প্রবেশ করে। এমন সময় লীনা দেবী বেরিয়ে আসেন ঘর থেকে। লীনা দেবী ছেলেকে দেখে বলে, মেয়ে তোর কিছুতেই আসছে না, তুই দেখ বাবা, তোর কাছে আসে নাকি। আমি একটু আসছি রিম্পাকে খাবার দিয়ে, মেয়েটা খেলো নাকি দেখি। লীনা দেবী চলে যেতেই রায়ানের ভিতর ঢোকে ঘরের। তার সামনের দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। চোখের সামনে নীল রঙের চুড়িদার পরিহিত মেয়েটিকে দেখে কিছু সময়ের জন্য জমে যায় রায়ান। মুখটা না দেখলেও লম্বা চুলগুলো পিঠময় ছড়িয়ে রয়েছে। নিশি রুহিকে এটা ওটা বলছে। রুহি কিছুতেই ছাড়ছে না নিশির গলা। কি আর করার, তাই নিশি রুহিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের লাগোয়া জানলার সামনে। বেশ কিছুটা সময় অতিক্রম হওয়ার পর রায়ানের গলা থেকে স্বর বের হয়, রুহি। নিশি হঠাৎ পুরুষ স্বর শুনে চমকে সামনে ঘোরে। রায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখজোড়া বন্ধ করে আবার খোলে। না, স্বপ্ন না, সত্যি। রায়ান সত্যিই দাঁড়িয়ে আছে। রুহি বাবার গলা শুনে নিশির কাঁধ থেকে মাথা তুলে সামনে তাকায়। পাপা বলে উৎসাহিত হয়। রায়ান নিশিকে দেখে অবাক হলেও মুখে তার প্রভাব ফেলে না। রুহি, কাম হেয়ার। না পাপা, আমি তাকবো সিনেরার কাতে। রায়ান বিরক্ত হয় বেশ। রুহি আসতে বলেছি, পাপা দেরি হচ্ছে, পাপা খুব টায়ার্ড। না পাপা, কথাটা বলে নিশির গলা জড়িয়ে ধরে। নিশি অনেকটা সাহস নিয়ে বলে, আমার কাছে থাকবে বলেছে, থাকুক না, সমস্যা? নিশিকে পুরো কথাটা বলতে না দিয়ে রায়ান বলে, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, দয়া করে মাঝখানে ঢুকবেন না। নিশি অপমানিত বোধ করে খুব, চুপ করে যায়, আর কোনো কথা বলে না। রুহি আমার কাছে না এলে কিন্তু আমি এই মুহূর্তে চলে যাব, আর দ্বিতীয়বার পাপা বলে ডাকলেও আমি আসবো না কিন্তু। রুহি নিজের পাপার মুখে এমন কথা শুনে ভয় পায়। পাপা যে রাগ করেছে সেটা বোঝে। রুহি তাই নিশির কোল থেকে নামতে ছটফট করে। নিশি নামিয়ে দিতেই রুহি ছুটে পাপার কোলে ওঠে, গলা জড়িয়ে ধরে। রায়ান যেন এত সময় পর স্বস্তি পায় মেয়েকে বুকে জড়িয়ে। রুহির পাপার কোলেই চড়ে বলে, সিনেরা, সলি, আমি কাল আসবো। নিশি কিছু বলে না। মাথা তুলে চাইতেই দেখে রায়ান মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। নিশি কিছু বলতে চায় কিন্তু সাহসে কুলায় না। রায়ান যেতে গিয়ে আবার পিছু ফিরে আসে। নিশির দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলে, দয়া করে মিস না মিসেস আমার মেয়ের থেকে দূরে থাকবেন। আমি চাই না কোনো স্ট্রেঞ্জারের থেকে আমার মেয়ে কোনো রকম ভালোবাসা পাক। নেক্সট যেন আমার মেয়ের থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। এটা একটা বাবা হয়ে আপনার কাছে রিকোয়েস্ট। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আর আজকে আমার বাচ্চাটাকে দেখে রাখার জন্য ধন্যবাদ, যদিও এর কোনো দরকার ছিল না, তবুও। কথাটা শেষ করে রায়ান চলে যায়। নিশি ছলছল চোখে চেয়ে থাকে। রায়ান আর রুহি চলে যায়। ওরা চলে যেতেই নিশি ঘরের দরজাটা বন্ধ করে, সেখানেই পিঠ লাগিয়ে বসে। রায়ানের কথাগুলো খুব বুকে লেগেছে। নিশি তো রুহিকে ইচ্ছে করে অমন করেনি। রুহি তো নিশির কোলে নিজে থেকে এসেছে। আর তাছাড়া রুহিকে কোলে নিলে, রুহির সাথে একটু থাকলে নিশির ভালো লাগে। মাত্র দুদিনেই অনেকটা কাছের লাগে বাচ্চাটাকে। নিশি বোঝে না রায়ানের কথাটা এতটা খারাপ কেন লাগলো। যদিও এমন কিছুই এক্সপেক্টেড ছিল, তবুও নিজেকে নিজের কাছেই খুব ছোট লাগছে। নিশি তো এই কারণেই, ওই মানুষটার জন্যই তো বিয়ের অনুষ্ঠানে থাকতে চায়নি। রায়ান রুহিকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। পিছন থেকে লীনা দেবী দাঁড়াতে বলে, এই রায়ান। মায়ের ডাক শুনে দাঁড়ায় রায়ান। খেয়ে যা, খাবার বেড়েছি। লীনা দেবী ছেলের চোখ মুখ দেখে বোঝে ছেলে যে খুব রেগে আছে। রায়ান মাকে দেখে হালকা স্বরে চেঁচিয়ে ওঠে, তোমায় বলেছিলাম না মা, মেয়েটাকে জাত তার কাছে দেবে না, চোখে রাখবে। লীনা দেবী ঢোক গিলে বলে, আমার কাছেই ছিল। নিশিকে দেখে নিশির কোলে ঝাঁপিয়ে গেল, তারপর থেকে আসতেই চাইছিল না।
ও বাচ্চা, ও বোঝে না কে ভালো কে মন্দ, ও সবার কাছে যেতে চায়। তাহলে কি সবার কাছে ছেড়ে দেবে? বাবা চুপ কর, এখানে ওদের বাড়ির অনেকে আছে, কে কি শুনে ফেলবে। শুনুক, আমার তাতে কিছু যায় আসে না। আমার মেয়ের থেকে যেন দূরত্ব বজায় রাখে। আমি চাই না নেক্সট টাইম যেন রুহির ধারে কাছে না দেখি। গেলে সমস্যা কি? আহাম্মকের মতো কথা বলিস না তুই। খেয়ে ফেলবে কি তোর মেয়েকে? মা, আমি বাড়ির মানুষদেরকেই রুহির দায়িত্ব দিতে শান্তি পাই না। সেখানে এমন একটা মেয়ের কাছে নিজের মেয়েকে রেখে শান্তি পাবো, ভাবলে কি করে? অনেক দিন হয়ে গেছে, রায়ান যেন সমস্ত পুরনো কথা তুলে লাভ আছে? তাছাড়া মেয়েটার কপাল পোড়া, এমন বলিস না, মেয়েটা কষ্ট পাবে এমনিতেই। কে কষ্ট পেল আর কে পেল না সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার মেয়েকে সেফ রাখতে চাইব, এটাই বাবা হিসেবে আমার চাওয়া। আমি চাই না আমার মেয়ে অন্য কারো কোলে কোলে ঘুরুক। কথাটা শেষ করেই রায়ান চলে যেতে চায়, কিন্তু লীনা দেবী বলেন, খেয়ে যা, বান্টিকে দিয়ে খাবার পাঠিয়ে দাও। বাড়িতে খাবো, প্রচণ্ড আমার মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না কিছু। বুঝেছি, মাথা ব্যথা করছে বলেই কিছু ভালো লাগছে না। আচ্ছা তুই যা, আমি বান্টিকেই পাঠাচ্ছি খাবার দিয়ে। রায়ান মেয়েকে বুকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে নিজে ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে পাঠিয়ে দেওয়া খাবার খেতে বসে। রুহি বলে, পাপা, সিনেরা কত সুন্দর, আমাকে খুব ভালোবাসে। রায়ান বিরক্ত হয় খুব। মেয়েকে এটা ওটা বলেও ওই মেয়ের কথা বন্ধ করতে পারে না। রায়ান আজ বুঝে গে জুহি কাকে সিনেরা বলেছিল। রায়ান দাঁতে দাঁত চেপে মেয়েকে বকতে চায় না, তবুও একটা হালকা ধমক দিয়ে চুপ করতে বলে। রুহিও বাবার ভয়ে চুপ করে যায়। নিজেদের খাওয়া দাওয়া শেষ হলে রুহিকে নিয়ে রায়ান শুয়ে পড়ে। মেয়েকে আদর করে দেয়। ভালোবাসার কাঙাল মেয়েটি পাপার আদর পেয়ে ঘুমিয়েও পড়ে, কিন্তু ঘুম আসে না রায়ানের চোখে। খালি চোখের সামনে ভেসে ওঠে আজ নীল চুড়িদার পরিহিত মেয়েটির মুখ। রায়ান নিজের ভাবনায় নিজেই অতিষ্ঠ। কিছু তো মনে করতে চায় না ওই মেয়েটাকে, যার জন্য আজ রায়ানের জীবন ছন্নছাড়া। রায়ান মেয়েকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। মনে মনে বলে, 3 বছর আগে যদি তুমি অনাকাঙ্ক্ষিতভাবে আমার জীবনে না আসতে, তবে আজ এত কিছু আমায় বা আমার এই ছোট মেয়েটাকে ফেস করতে হতো না। নিজে তো পালিয়ে গিয়ে নিজের জীবন সুন্দর করে নিয়েছো, কিন্তু আমি আজও তাড়াহুড়োয় ঘেরা সম্পর্কে জড়িয়ে এই রুহি ছাড়া আর কিছুই পাইনি। শেষ দিনে শূন্য। মণিমা অনেকক্ষণ ধরে নিশিকে ডেকে চলেছে। নিশি নিজেকে সামলে দরজা খোলে। মণিমা ঘরে ঢুকে দরজাটা হালকা করে চাপিয়ে দেয়। নিশু, কি হলো তোর? কাঁদছিস কেন? নিশি আর নিজেকে সামলে রাখতে পারে না। মণিমা, কি হয়েছে নিশু, বল, আমায় কাঁদছিস কেন? মণিমা, আজ আমাকে ওই ডাক্তারবাবু। কোন ডাক্তারবাবু? মণিমা ভুরু কুঁচকে জিজ্ঞেস করে। ওই যে রুহির পাপা। হ্যাঁ, রায়ান। রায়ানের কথা বলছিস? কি হয়েছে, তোকে কিছু বলেছে? মণিমা মণিমা আমাকে বলেছে আমি যেন রুহির কাছে না যাই, আরও অনেক কিছু। মণিমা একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বলে, তোকে বলেছিলাম না নিশু, অনেক কিছু সহ্য করতে হবে। এই সামান্য কথাতেই ভেঙে পড়েছিস? কিন্তু আয়, বস আমার পাশে। নিশি বসে। মণিমা ভাত মাখে। আমি ভাত খাবো না মণিমা, আজকে আমার গলা দিয়ে খাবার নামবে না। চুপ করে বস, খেতে হবে। না খেয়ে কতদিন থাকবি? মণিমা, উনি তো ভালোই আছে, তবু সামান্য একটু বাচ্চাকে ধরায় এত কথা কেন শোনালো? মণিমা হাসেন, মৃদু হেসে বলে, যা দূর থেকে যা মনে হয় তা আসলেই কি হয়? তুই তো চলে গেছিলি অতনুর হাত ধরে, আগে কিছু না ভেবে, কিন্তু একবার ভাবতো ওই ছেলেটার কথা। তোর সাথে বিয়ে ঠিক হওয়ায় সে বিদেশ থেকে দেশে এসেছিল। এত সুন্দর ব্রাইট ফিউচার, অত ভালো একটা কাজ, এত ভালো একটা প্রফেশন, তা সত্ত্বেও সে বিদেশ থেকে ফিরে বাবার কথায় বিয়েতে রাজি হয়ে যায়। আশীর্বাদটাও হয়, তারপরেই তুই চলে যাস। নিজের সম্মান বাঁচাতে মানিকবাবুকে বলেছিল যে ওই ডেটে বিয়ে ঠিক হয়েছে, ওই ডেটে যেন এই বিয়ে দেওয়া হয়। তোর বাবা সেই ডেটেই তারই এক বন্ধুর মেয়েকে রায়ানের জন্য ঠিক করে। বিয়েটাও হয় খুব ধুমধাম করে। বিয়ের মাসেতেই প্রেগনেন্ট হয় মাহি। শুনেছিলাম দায়বদ্ধতাতেই সংসারটা টিকে ছিল, তা দিয়েই বেশ চলে যেত। হয়তো বাচ্চাটা হওয়ার পর সম্পর্কটা আর 4-5টা সংসারের মতনই হতো,
কিন্তু কপাল, মাহি বাচ্চা হতে গিয়ে মারা যায়, রুহি হয়ে যায় অনাথ, মা ছাড়া বাচ্চাটা একেবারেই ফাঁকা। কিন্তু রায়ান ওই মেয়েকে জড়িয়ে ধরেই বাঁচতে শেখে, বিদেশ থেকে পার্মানেন্টলি দেশে চলে আসে। মানে মণিমা রুহির মা নেই না, রায়ান একা হাতে সামলাচ্ছে মেয়েকে, কারো কাছেই ছাড়ে না। বাবার অফিসটাও সামলায়, নিজের হসপিটালটাও সামলায় নিজেই। হসপিটালে যখন যায় মায়ের কাছে দায়িত্ব দিয়ে যায় মেয়ের, আর যেদিন হসপিটাল থাকে না সেদিন অফিস যায়, আর অফিসে মেয়েকে সাথে করে নিয়ে যায়। নিশি পুরো ঘটনা শুনে চুপ করে যায়, নীরবে অশ্রু ঝরে চোখ দিয়ে। মণিমা, তার মানে রুহি আজ মা ছাড়া, এটাও আমার জন্য? তাই কেন হবে? এটাই হয়তো ঠিক করা ছিল, এত কিছু ফেস করতে হবে। মণিমা, তার জন্যই আজকে ডাক্তারবাবু এভাবে রিয়্যাক্ট করলো? তার মানে উনি আমাকে সহ্য করতে পারে না, এক প্রকার ঘৃণা করে। মণিমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হয়তো। রায়ান, তুই চলে যাওয়ার পর একটা কথাই বলেছিল, নেক্সট যেন ওর সামনে কোনো দিন না আসিস। ছেলেটা বড্ড জেদি, একগুঁয়ে টাইপের। শুনেছিলাম যখন তোর ছবি দেখানো হয় রায়ানকে, এক দেখায় পছন্দ করে এবং খুব এক্সাইটেড ছিল, বরাবরই চাপা স্বভাবের ছেলে কিনা। তবে তারই বাড়ির লোকের কাছ থেকে শোনা যায় যে বিয়েটা নিয়ে এক্সাইটেড ছিল, তারপর তো এত কিছু ঘটে গেছে। মণিমা, আমি থাকবো না এই বিয়েতে। আমি বুঝে গেছি ওনারা আমার জন্য এক আকাশ সমান ঘৃণা জন্মেছে। আমি চাই না আমার জন্য উনি ওনার বোনের বিয়েতে আসা স্কিপ করুক। তুই বিয়েতেও থাকবি আর তুই আনন্দও করবি নিশু, তোরও দাদার বিয়ে। আমার একটা সাজেশান শোন, তুই রায়ানের থেকে দূরত্ব বজায় রাখবি। ছেলেটা যদি রেগে যায় মাথা ঠিক থাকে না। আমি আর আনন্দ, সেটা আমার পোড়া কপালে নেই মনে। আচ্ছা মণিমা, একটা কথা তুমি আমাকে বলো তো, ডাক্তারবাবু তার বউকে ভালোই বাসতে না পারত, তাহলে রুহি এলো কোথা থেকে? মণিমা অনেকটা ভাবনা চিন্তা করে বলেন, দেখ, হুট করে বিয়ে হয়ে যায়, চেনা নেই জানা নেই, অনেকটা সময় লাগে মানলাম, কিন্তু হয়তো রায়ান মাহিকে নিয়ে মানিয়ে নিতে চাইছিল, হয়তো সম্পর্কটাকে নর্মালি করতে চেয়েছিল, আর পাঁচটা সংসারের মতন। যখন মাহি প্রেগনেন্ট ছিল সেই সময়টা রায়ান খুব খেয়ালও রেখেছিল, যত্নে রাখতো খুব। আর তাছাড়া আমরা আমাদের জীবনের কখন কি হবে না হবে সবটা তো আর ভাবনা চিন্তা করে কাজ করি না, তাই না? যদিও রায়ান এখনও মাহির বাবা মার সাথে নিজের কাজের থেকে সময় বার করেও দেখা করতে যায়, মেয়েকেও নিয়ে যায় নিজের দিদুন ও দাদুর সাথে দেখা করাতে। মাহির জন্মদিনের দিন অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের সাথে সময় কাটায়, মেয়েকে নিয়ে যায় সেখানে। তার মানে ওরা ওদের সম্পর্কটাকে সুন্দর করে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সুন্দর মুহূর্তগুলো বেশিক্ষণ টেকেনি, সেটাই। যাই হোক, এসব কথা তুই মাথা থেকে ঝেড়ে ফেল, এ কদম ভাবিস না। রায়ান আজকে ভালো বলে তাই রায়ানের গল্প তোকে শোনাচ্ছি। এমনও হতে পারত রায়ান খারাপ হতো, অতনু খুব ভালো হতো, তখন তুই কি রায়ানের গল্প শুনতে চাইতি? এমনিতেই রায়ান মেয়েদের সাথে কম কথা বলে, পেশেন্টদের সাথে কথা বললেও পার্সোনালি মেয়েদের সাথে কমই কথা বলে। অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওর ঠাম্মা ঠাম্মি সন্ধ্যা দেবী। ওর ওই একটাই কথা, কোনো বিয়ে শাদি করতে চায় না, মেয়েকে নিয়ে একাই পাড়ি দিবে পুরোটা পথ। বুঝলাম। এত কিছুর মধ্যে আমি কিছুই পেলাম না মণিমা। যাকে ভালোবেসে ঘর ছেড়েছিলাম তার থেকে প্রত্যাখ্যান পেলাম, জ্বালা যন্ত্রণা, মানুষের কাছে কতটা ছোট হলাম, নিজের বাবার কাছে কতটা ছোট হলাম। সব ঠিক হয়ে যাবে, এগুলো কিছু মাথায় আনিস না নিশু। আমাদের জীবনে যা হয় আমরা কখনোই তা প্ল্যান করে করি না, সবটাই হয়ে যায়। তুই অতনুকে খুব ভালোবাসতি, ভেবেছিলি হয়তো অতনু তোকে তোর মতন করেই ভালোবাসে, কিন্তু তা তো নয়। যখন তুই অতনুর সাথে সংসার করতে শুরু করলি, যখন অতনুর চাওয়া তুই পূরণ করতে পারলি না, তখনই তুই ওদের কাছে খারাপ হলি। বাচ্চা জন্ম দিতে পারা বা না পারাটা আমাদের হাতে থাকে না, পুরোটাই উপরওয়ালার উপর নির্ভর করে। এ তো গাছের ফল নয়, আমি খেয়ে নিলাম আর সব ঠিকঠাক মতন হয়ে গেল। এমনও কত মানুষ আছে জানিস, যাদের কোল আলো করে একটা সন্তান আসা তো দূর, নিঃসন্তান হয়েই থেকে যায় অনন্তকাল। আর ওরা শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতন কাজ করেছে, বাচ্চা এসে পেটে দাঁড়াচ্ছিল না বলে। বউ ছেড়ে দেওয়া কোনো সলিউশন নয়, কত রকমের চিকিৎসা ব্যবস্থা বেরিয়েছে, হয়তো সবটা ঠিক হতো।
আসলে কি জানিস তো, মানুষের মন যখন উঠে যায় তখন থেকে ছুতো খুঁজতে শুরু করে, আর অতনু তো দুর্বলতাটাকেই কাজে লাগিয়েছে। এখন এসব কথা বাদ দে, ঘুমো। ঘুম দরকার তোর। দেখি পোড়া হাতটা কতটা পুড়ে গিয়েছে, হাতটা দেখ তো। সব সময় ব্যান্ডেজ করে রাখিস না, একটু খুলে রাখ। বাড়িতে অনেক মানুষ, হাতটা খুলে রাখলে লোকের চোখে পড়বে, তার থেকে ভালো এমনই থাক মণিমা। সবথেকে বড় ঈশ্বরের কৃপা কি জানিস, এত কিছু সহ্য করেও তুই দাঁতে দাঁত চেপেছিলি ওই বাড়িতে। আর যদি কিছু করে ফেলতি তাহলে আর কোনো দিন তোর সাথে দেখা হতো না শিশু। তুই খুব স্ট্রং, খুব স্ট্রং। নিশি হাসে কেবল। নতুন দিনের সূচনা, আরও একটা সকাল, পাখির কিচিরমিচির, সাথে মানুষেরও। অনুষ্ঠান বাড়ি মানেই এগুলো কমন। সকাল বাজে 7টা, এমন সময় প্রমীলা দেবী আসে নিশির রুমে। নিশি সেই সকাল থেকেই উঠে বসে আছে। প্রমীলা দেবী এসেই বলে, এই নিশি, একটু বাড়িতে যা না মা, তোর নামে নাকি পার্সেল এসেছে। নিশি কিছুটা অবাক হয়ে যায়। জীবনটা আমাদের কোথা থেকে কোথায় এনে দাঁড় করায়। একটা ভুল ডিসিশন আমাদের জীবনটাকেই পাল্টে দেয়। নিশি আজ আর বের হয়নি ঘর থেকে। সেই যে ফিরেছে, একেবারে ঘরে বন্দি হয়ে আছে। কেউ ডাকতে গেলেও একটাই কথা মাথা ধরেছে, কিছু ভালো লাগছে না, একটু রেস্টের দরকার। সন্ধ্যা থেকেই শুরু হবে অনুষ্ঠান। মেহেন্দি আর্টিস্টও এসে গেছে। বাড়ির মেয়ে বউরাও নিজেদের সুন্দর করে সাজিয়েছে। মেহেন্দির ড্রেস ফর্ম আজকে সবুজ। বউগুলো সুন্দর করে সবুজ শাড়ি পরে, মেয়েরাও সবুজ চুড়িদার পরে রেডি। এখন শুধু গান বাজনার পালা। সবাই রেডি হলেও ঘর থেকে নিশি এখনো বের হয়নি, হয়তো বের হবেও না। কিন্তু দুদিনের আলাপে ওই ছোট বাচ্চাটা নিশিকে খুব মিস করছে। কথায় কথায় পাপাকে বলছে সিনেরা যাব। রায়ান রুহিকে এটা ওটা বললেও রুহি কিছুতেই ভুলছে না, একই কথায় আটকে রয়েছে। যদিও রায়ানেরও খারাপ লাগছে। বাড়ির মেয়ে বউরা সবাই সুন্দর করে সেজেগুজে মেহেন্দি পরতে বসবে, কিন্তু নিশি এখানে নেই। আর তাছাড়া নিশির ওই তখনকার বলা কথাগুলো সমানে মাথায় ঘুরে চলেছে। কিছুতেই নিজেও মন বসাতে পারছে না। বাড়ির অন্য কাউকে জিজ্ঞেস করবে এমন ব্যাপারটাও রায়ানের ধাঁচে নেই। সূর্যি মামা ডুবে গিয়ে চাঁদের দেখা মিলেছে। সন্ধে বাজে এখন 6টা 30। মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়, তার সাথে গান বাজনা তো আছেই। দুপক্ষের এই মেয়ে বউরা সবাই এক এক করে মেহেন্দি পরতে বসেছে। যেহেতু দাশগুপ্ত বাড়ি এবং সেন বাড়ি একসাথেই সমস্ত অনুষ্ঠান আয়োজন হবে, তাই মেহেন্দি আর্টিস্ট অনেক কজনকে বুক করা হয়েছে। এক এক করে মেহেন্দি পরা শুরু করে। কেউ কেউ আবার নাচও করছে। এক এক রকমভাবে কেউ নাচ করছে, কেউ গান গাইছে। নাচ গান ভালোবাসা মেয়েটি মুখ গোমড়া করে পাপার কোলে বসে আছে। তার কিছুই ভালো লাগছে না। তার সিনেরাকে দরকার। বারবার বলে পাপাকে লাভ হচ্ছে না, এতে যেন আরও মনে কষ্ট জমেছে। কি হয়েছে পাখি, যাও পিপির হাতে মেহেন্দি দিচ্ছে দেখো গিয়ে। না বলে ছল ছল চোখে তাকায় পাপার দিকে। আবার কাঁদে বোকা মেয়ে। পাপা সিনেরা এনে দাও। রায়ান পড়েছে মহাবিপদে। কী করবে ভেবে না পেয়ে 302 নম্বর রুমের সামনে যায়। দরজা ঠকঠক করে মেয়েকে নামিয়ে দেয় দরজার সামনে, নিজে সরে দাঁড়ায়। নিশি অনেকক্ষণ পর দরজা খুলতেই রুহিকে দেখে দাঁড়িয়ে থাকতে। রুহি একটা মিষ্টি হেসে হাত বাড়িয়ে দেয়, সিনেরা তোলে। নিশি আশেপাশে তাকিয়ে দেখে কেউ তেমন এদিকে নেই। নিচু হয়ে বসে রুহির মাথায় আদরের হাত বুলিয়ে বলে, রুহি তুমি এখানে কেন একা একা? রুহি নিজের গলা জড়িয়ে ধরে বলে, পাপা দিছে। নিশি বোঝে না রুহির কথা। নিশি এবং রুহির কথার মাঝেই রায়ান আসে। এমন একটা ভাব যেন রুহিকেই খুঁজছিল। রায়ানকে আসতে দেখে নিশি নিজের গলা থেকে রুহির হাত সরাতে চায়। রুহি তো ছাড়ে না। রায়ান সামনে আসতেই নিশি বলে, আমি আমি আনিনি রুহিকে, রুহি নিজেই এসেছে, ওকে নিয়ে যান। রায়ান ঢোক গেলে নিজের স্বল্পভাষী স্বভাব বজায় রেখে বলে, আপনি এখনও এইখানে? নিশি বলে, বাড়িতে যায়নি, এখন কি এইখানেও থাকা যাবে না আমার? রায়ান বোঝে ভুল বলে ফেলেছে, তাই আবার বলে, এইটা মিন করিনি। ওখানে সবাই কত আনন্দ করেছে আর আপনি এইখানে রুমে বসে আছেন। নিশি আর উত্তরে কিছু বলে না। রুহিকে নিয়ে যান, আমি আপাতত রুমেই থাকবো। রায়ান নিজের পকেট থেকে একটা চিঠি বার করে বলে, এটা
আপনি আমার গাড়িতে তখন ফেলে রেখে এসেছিলেন। নিশি উঠে দাঁড়ায় রুহিকে কোলে নিয়েই। রায়ানের হাত থেকে চিঠিটা তাড়াহুড়ো করে নিয়ে ঘরে যেতে যেতে বলে, রুহি তো নামবে না কোল থেকে তাহলে রাখুন আপনার কাছে আপাতত। নিশি অবাক হয়ে পিছু ফিরে তাকায়। রায়ান বলে, একটা কথা বলবো? যদিও আমার এই বিষয়ে কিছু বলা খাটে না, তবুও বলেছি। চিঠিটা আমি খুলে দেখেছি, যদিও অন্যের জিনিস পারমিশন ছাড়া উচিত নয়। হ্যাঁ, তবুও কৌতূহলবশতই চিঠিটা পড়েছি। আপনার মনে হচ্ছে না আপনি ভুল করেছেন? আপনাকে ছেড়ে অন্য মানুষটা যদি সুখে থাকতে পারে তাহলে আপনি কেন নয়? আমি বলছি না আপনিও তাকে দেখানোর জন্য বিয়ে করুন, তা না, কিন্তু আপনিও তো এনজয় করতে পারেন। বাড়ির মানুষগুলো আপনার জন্য কতটা মনমরা হয়ে আছে। আপনার দাদার বিয়ে আনন্দ করাটা স্বাভাবিক না? অহেতুক কান্নাকাটি করছেন, নিজের সময় নষ্ট করছেন, নিজের চোখের ক্ষতি করছেন। কারো কিছু যায় আসে না একমাত্র আপনার আপনজন ছাড়া। আমি মানছি আমি আপনার সাথে প্রথমে খুব খারাপ ব্যবহার করেছি, সরি তার জন্য। আসলে সেদিন হঠাৎ করে মাথাটা ঠিক ছিল না, তার জন্য এক্সট্রিমলি সরি। আপনাকে আমি সরি বলতেই চেয়েছিলাম, কিন্তু তার আর সকালে অত কিছু হয়ে গেল। নিশি কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে রুহিকে কোলে নিয়ে। রুহি আপনার কাছে আসতে চাইছিল, তাই এখন আপনার গলা ছাড়ছে না। আচ্ছা, আপনি যদি ইরিটেট না হন তাহলে রুহিকে কিছুক্ষণ আপনার কাছে রাখুন, আমি পরে এসে নিয়ে যাব। কথাটা বলে রায়ান চলে যায়। নিশি ঘরে ঢুকে দরজা বন্ধ করবে, তার আগেই প্রমীলা দেবী হাতে করে একটা ব্যাগ নিয়ে আসে। নিশি, নে, এটা পরে নে, রেডি হ। মা! প্রমীলা দেবী কান্না করে দেয়। তুই কেন ওই অপদার্থ ছেলেটার জন্য সব কিছু বিসর্জন দিবি? তোর এমন কোন বয়স হয়ে যায়নি যে বুড়িদের মতন ঘরের দরজা বন্ধ করে বসে থাকবি? আমি তো মা, বল। আমার ভালো লাগছে না তোকে এরকম দেখতে। তোর বাবা আমাকে এখানে পাঠালো, এই মুহূর্তে রেডি হয়ে নিচে যেতে বলছে। কিন্তু? কোনো কিন্তু নয়, এই শপিং ব্যাগে সবুজ রঙের শাড়ি আছে, শাড়িটা পরে নিচে নামবি। আর তোকে মনি একটা ট্রলি দিয়েছিল না, ওটার মধ্যে সব শাড়ি জুয়েলারি আছে, ওখান থেকে জুয়েলারি বার করে পরবি। নিশিকে চুপ থাকতে দেখে বলে প্রমীলা দেবী, সংসার করতে পারিসনি বলে এই নয় মুখ লুকিয়ে ঘরে বসে থাকবি। তুই তোর দোষে সংসার ছাড়িসনি, ওই অপদার্থ ছেলেটা তোকে ছেড়ে দিয়েছে। তুই তো সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছিলি। সবসময় এরকম মনমরা হয়ে বসে থাকলে আমাদের ভালো লাগে? তোর দাদার বিয়েতে আনন্দ করবি কোথায়? আর সবসময় চুপচাপ ঘরে কান্নাকাটি ভালো লাগছে না আমাদের। তোর বাবা মুখে কিছু বলছে না মানে এই নয় তোর বাবার খারাপ লাগছে না। মানুষটা গুমড়ে মরছে, অন্তত মানুষটাকে খুশি কর। নিশি মায়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা যাও, আমি আসছি। প্রমীলা দেবী খুশি হয়ে যায়, মেয়েকে মাথায় হাত বুলিয়ে চলে যায়। প্রমীলা দেবী যেতেই নিশি রুমের দরজা বন্ধ করে। রুহি সোনা, একটু নিচে বসো তো, আমি রেডি হয়ে যাই। রুহি নিশির গলা ছেড়ে দেয়। নিশির ওড়নাটা নিয়ে খেলতে থাকে। বেশ কিছুটা সময় নিয়ে নিশি তৈরি হয়। ফর্সা শরীরে সবুজ রঙটা যেন খুব মানিয়েছে। নিজের লম্বা চুল এ কোন হেয়ারস্টাইল করবে ভেবে না পেয়ে ছেড়েই রাখে। নিশির সবসময় প্রিয় চোখে কাজল আর ঠোঁটে হালকা কালারের লিপস্টিক, শাড়ি নিজেই পিন আপ করে, গলায় একটা মুক্তোর হার আর কানে কানের দুল। ব্যাস, নিশি রেডি। রোহিত ও সিনেরাকে দেখে বেডের উপরেই নেচে নেচে বলে, সিনেরা সুন্দর, সিনেরা সুন্দর। নিশি হাসে। রুহিকে নিয়ে রুম থেকে বেরিয়ে মেহেন্দির রুমে ঢোকে। প্রমীলা দেবী তো মেয়ের কানের পিছনে নজর টিকা দেয়, মণিমাও তাই করে। দাশগুপ্ত বাড়ির মেয়েবউদের থেকেও কমপ্লিমেন্ট পায় নিশি। রুহিও মেহেন্দি পরার জেদ করে নিশির কাছে, তাই নিশি একটা মেহেন্দি কোণ হাতে নিয়ে পরাতে বসে। রুহির ছোট ছোট হাতে মেহেন্দি ডিজাইন সুন্দর লাগবে, কিন্তু এত ছোট বাচ্চাকে মেহেন্দি দেওয়া কি ভালো হবে? যদিও এটা ভালো মেহেন্দি, কিন্তু রায়ানের থেকে পারমিশন না নিলে? যেমন ভাবা তেমন কাজ। হলের চারপাশে তাকিয়েও রায়ানকে খুঁজে পায় না, তাই রুহিকে কোলে নিয়ে মেহেন্দি হল থেকে বের হতে যাবে এমন সময় রায়ান ও দাদু মধুসূদন বাবুকে ভিতরে আসতে দেখে। নিশি আশেপাশে না দেখেই রায়ানকে জিজ্ঞাসা করে, রুহির পাপা? প্রথমত নিশির হঠাৎ এই লোক, তার মধ্যে রুহির পাপা, ডাক্তার যেন মুহূর্তের মধ্যে বুকের ভেতরে ঝড় তোলে। রায়ানের দৃষ্টি নিশির দিকে। নিশি আবার বলে, রুহির পাপা, রুহির মেহেন্দি পরতে চাইছে, আমি কি পরিয়ে দেব? বাচ্চা মানুষ, যদিও মেহেন্দিটা হাতে বানানো, তাও জিজ্ঞেস করছি। রায়ানের কোনো হুঁশ নেই।
মধুসূদন বাবু সবটাই দেখেন। দাদু ভাই? হ্যাঁ হ্যাঁ। নিশি আর কিছু বলবে, রায়ান বলে, ডিজাইন না, ওর হাতে একটা ছোট্ট করে ফুল এঁকে দিন, তাহলেই হবে। যতই ভালো মেহেন্দি হোক, বাচ্চার স্কিন তো। নিশির ছোট উত্তর, ওকে। চলে যায় নিশি রুহিকে নিয়ে, কিন্তু রায়ানের চোখ নিশির দিকেই ঘুরে ফিরে যায়। মধুসূদন বাবুর অভিজ্ঞ নজরে সবটাই ধরে। মেহেন্দি অনুষ্ঠান সুন্দরভাবে মিটলেও বিপত্তি বাধে রাতে। সবার হাতেই মেহেন্দি, বাড়ির সব মেয়ে বউরা মেহেন্দি পড়েছে, শুধু হাত খালি নিশির। রাতের খাবার খেয়ে ঘুমানোর তোড়জোড় হচ্ছে, যে যার বরাদ্দকৃত ঘরে শুতে গেছে। পালা রুহির, যে সে সিনেরার সাথেই ঘুমাবে, এই নিয়ে কত কান্না। রায়ান মেয়েকে ছাড়া ঘুমোতেই পারে না। নিশির কোলে রুহি, নিশির ঘাড়ে মুখ গুজে রয়েছে, কেউ নিতে এলেই সে কি চিৎকার। নিশিরও এত ভারী শাড়ি পরে অস্বস্তি হচ্ছে, তাই রুহিকে নিয়েই শাড়ি চেঞ্জ করতে যায় ঘরে। রায়ান ও নিরুপায় মেয়ের কান্না দেখে নিজেই অবাক হয়ে যায়। সে কিছুতেই কারো কাছে আসছে না। মেয়ের এমন কান্না দেখে মেয়েকে নিশির কাছেই রেখে দেয়। নিশি নিজে ফ্রেশ হয়ে রুহিকে ফ্রেশ করিয়ে সবে বিছানায় শুয়েছে। নিশির চোখে অল্প ঘুম এলেও রুহির চোখে ঘুমের ছিটে ফোঁটাও নেই। এটা গল্প ওটা গল্প শুনতে চাইছে। নিশিও মৃদু হেসে শোনাতে তৎপর। গল্পের এক সময় রুহি ঘুমে কাঁদা, নিশির বুকে মুখ গুজে শুয়ে পড়ছে। নিশির মাথায় হাত বুলিয়ে রুহির কপালে আদরে চুমু দেয়। নিজেও ঘুমানোর প্রস্তুতি নেবে এমন সময় ফোন বেজে ওঠে। হঠাৎ ফোনের আওয়াজ আসে, এদিক ওদিক চাইতেই নজরে আসে টেবিল ল্যাম্পের পাশে থাকা ফোনটা উচ্চস্বরে বেজে চলেছে। রুহির ঘুম ভেঙে যাবে দেখে নিশি তাড়াতাড়ি ফোনটা হাতে নেয়। দেখে অ্যালার্ম বাজছে। অ্যালার্মটা তাড়াতাড়ি বন্ধ করে দেখে রুহি ঘুমিয়ে, ঘুম ভাঙেনি নিঃশব্দে। স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফোনটা চেক করে, চেনা চেনা লাগছে। ভালো করে দেখে বোঝা এটা মণিমার ফোন। নিশি কি মনে করে ফোন নিয়ে নিজের ফেসবুক আইডি লগ ইন করে। পরপর নোটিফিকেশন ঢুকতে থাকে নিশির আইডিতে। প্রথমেই নজরে আসে অতনু, নিশিকে ট্যাগ করে নিজের নতুন বউসহ পোস্ট করেছে। নিশি ক্ষণিকের জন্য অবাক হয়ে যায় বটে। মানুষ কতটা আঘাত করতে এমন কাজ করে ভাবনারও বাহির। নিশির মেসেঞ্জারে নিজের নতুন বউসহ প্রচুর SMS পিক পাঠায়। নিশি নিজেকে স্ট্রং রেখে অতনুকে উইশ করে হ্যাপি ম্যারেজ লাইফ। ভগবানের কাছে প্রে করব এই বিয়েটা যেন টিকে যায় আপনার। কথাটা লিখে দুটো হাসির ইমোজি দিয়ে সেন্ড করে দেয়। নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে, সাথে মেসেঞ্জারও। নেট বন্ধ করে ফোন পাশে রেখে দেয়। বুকের ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। খোলা হাওয়ার দরকার। নিশি বিছানা ছেড়ে উঠতে চায়, অস্থির অস্থির লাগছে কেমন। বিছানা থেকে উঠবে, বুকের মাঝে ছোট রুহি নিশির গলা জড়িয়ে শুয়ে রয়েছে। কোনো রকমে নিজের গলা থেকে রুহির হাত সরিয়ে নিয়ে উঠে বসে বেড থেকে। বিছানা থেকে নেমে রুমের কাচের জানলাটা খুলে দাঁড়ায়। ঠান্ডা বাতাস শরীরে এসে ছুতেই অদ্ভুত শান্তি পায় নিশি। চোখের জল আর বাত মানে না, অঝরে ঝরতে থাকে। যতই নিজেকে আটকাতে রাখতে চেষ্টা করে, ততই ভিতর ভিতর হাহাকার করে ওঠে মন, মস্তিষ্ক। ভগবানের কাছে নিজের মনের দুঃখ কষ্ট সব বলে, যাতে নিজের মনটা একটু হালকা হয়। এমন সময় দরজায় টোকা পড়ে। চোখ মুছে ঘড়িতে সময় দেখে প্রায় মধ্যরাত। নিশির মনে খটকা বাঁধে, এই সময় কে আসবে। নিশি দরজার কাছে যেতে যেতেই বন্ধ হয়ে যায় দরজাটা টোকা দেওয়া। ঘরের দরজা খুলে সামনে দেখে কেউ নেই, ফাঁকা। নিশির ঘরের দরজা আটকাবে তখন নজর পড়ে বাঁ দিকে হেঁটে চলে যাওয়া পুরুষটির দিকে। নিশি চিনতে পেরে বলে, রুহির পাপা। রায়ান নিশির ডাক শুনে সামনে তাকায়। আপনি কি একটু আগে দরজায় নক করেছিলেন? না, মানে কেউ নক করেছিল, আমি দরজা খুলে কাউকে দেখতে পাইনি আপনি ছাড়া, নিশি আমতো আমতো করে বলে। রায়ান এগিয়ে আসে নিশির দিকে। রায়ান নিজের মাথা চুলকে বলে, হ্যাঁ আসলে রুহি।
নিশি বোঝে রায়ানের অস্থিরতা, তাই রায়ানকে বলে, আপনি অহেতুক টেনশন করেছেন, রুহি তো ঘুমিয়ে আছে। রায়ান বলে, যদি কিছু মনে না করেন তবে আমি ওকে নিয়ে যেতে পারি? নিশি মৃদু হেসে বলে, হ্যাঁ নিয়ে যান। আপনি দাঁড়ান, আমি আসছি রুহিকে নিয়ে। না না, আমি নিয়ে আসি, আসলে মেয়েটাকে ছাড়া ঘুম হয় না কিছুতেই। নিশি মৃদু হেসে পিছনে সরে দাঁড়ায়। রায়ান ঘরে ঢুকে রুহিকে কোলে নিয়ে উঠতে যাবে, রুহির পায়ে লেগে টেবিলে থাকা কাচের জগটা পড়ে যায়। রুহির পাপা দেখে কাচের টুকরো পায়ে লেগে যাবে। সাবধানতার বাণী শুনিয়ে নিশি এগিয়ে আসে কাচের টুকরোগুলো তুলতে। রায়ান কিছু বলবে তার আগেই ওদের ঘরের দরজা বাইরে দিয়ে কেউ লাগিয়ে দেয়। নিশি একবার রায়ানের মুখের দিকে তাকিয়ে ছুটে যায় দরজার সামনে, ধাক্কা দিয়ে খুললে না দরজা। নিশি ভীতু নজরে রায়ানের দিকে তাকিয়ে বলে, রুহির পাপা, মনে হচ্ছে দরজাটা লক হয়ে গেছে, এখন কি হবে?